হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 16 পরিমিতির 16.2 এর 2 নাম্বার লেকচার। আজকে আমরা উদাহরণ 8 থেকে উদাহরণ 14 পর্যন্ত কমপ্লিট করব। প্রথমেই উদাহরণ 8। এর আগে গত ক্লাসে এর বেসিকগুলো কাভার করেছি। তোমরা যদি কেউ সেই ক্লাসটা দেখে না থাকো তাহলে আগে সেই ক্লাসটা দেখবে, তারপরে এই ক্লাসে আসবে। ওকে, আচ্ছা। তো প্রথমেই দেখো উদাহরণ 8-এ কি বলা আছে। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ অথবা 1.5 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তুমি অলওয়েজ প্রথমে একটা চিত্র আঁকবা, তাহলে বুঝতে সুবিধা হবে। কেমন? মনে করো একটা আয়ত। ঠিক আছে, আয়ত কি? যে চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ, তাকে আয়ত বলে। বুঝলাম। এখন আয়তর ক্ষেত্রে কি বলছে, একটা আয়তাকার ঘর, যে ঘরটা এখানে আঁকছে এই ঘরটা কিন্তু আয়তাকার ঘর। ঘরের দেখো দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তার মানে আমার প্রস্থ যদি এক্স মিটার হয়, মনে করো এইটা হলো গিয়ে প্রস্থ, ঠিক আছে? প্রস্থ, আচ্ছা দাঁড়াও, এটা তো একটু বড় আঁকছে, তাহলে এটাকে আমি প্রস্থ না ধরে দৈর্ঘ্য ধরি। ঠিক আছে, আমরা মনে করি যে এইটা হলো গিয়ে ঘরের প্রস্থ। হ্যাঁ, ঘরের প্রস্থ। ঘরের প্রস্থকে আমি যদি এক্স ধরি, তাহলে বলছে কি, বলছে যে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। তার মানে প্রস্থর সাথে তুমি যদি এইটা গুণ করো, তাহলে তুমি দৈর্ঘ্য পাবা। তাহলে প্রস্থ যদি এক্স হয়, এক্স এর সাথে তুমি যদি 3/2 গুণ করো, তাহলে তুমি কত পাবা? তুমি পাবা 3x/2। বলো, এই পর্যন্ত আশা করি তোমার কোনো সমস্যা নেই। তা আমি কিন্তু দেখো প্রস্থও পেয়ে গেলাম, আবার দৈর্ঘ্যও পেয়ে গেলাম। এখন তুমি দৈর্ঘ্যও জানো, প্রস্থও জানো। একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? সূত্র কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে তুমি যদি এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করো, তাহলেই তুমি ক্ষেত্রফল পেয়ে যাবা। আচ্ছা, আমি কেন ক্ষেত্রফলের টপিকটা উঠাইলাম? কারণ দেখো পরবর্তী লাইনে এই যে আয়তাকার ঘরের কিন্তু ক্ষেত্রফলটা বইলা দিছে। তার মানে আমি ইজিলি এখানে একটা সমীকরণ সাজাইতে পারি। প্রশ্ন মতে তুমি লেখবা যে ধরি ঘরের প্রস্থ এক্স মিটার এবং ঘরের দৈর্ঘ্য 3x/2 মিটার। এই কথাটুকু তোমরা নিজেরা লেখা নেবা। তারপরে প্রশ্ন মতে অথবা আরেকটা লাইন অ্যাড করতে পারো, অতএব আয়তাকার ঘরটির ক্ষেত্রফল সমান সমান x × 3x/2। গুণ করলে কত হয় দেখো, আমি x × 3x/2, এই যে প্রস্থর সাথে দৈর্ঘ্য গুণ করতেছি, তাহলেই তো আমি ক্ষেত্রফলটা পাবো। ক্ষেত্রফল প্রশ্ন মতে কত হবে? 384 বর্গ মিটার। তাহলে সমান সমান দিয়ে আমি অবশ্যই লিখতে পারি 384। এখন এক্স এর সাথে তুমি যদি এটা গুণ করো, দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তার মানে, আর দেখো উপরে কিন্তু 3 আছে, তাহলে তুমি উপরে 3 আছে 3 দাও, নিচে 2 আছে 2 দাও, এখানে উপরে এক্স এখানে উপরে এক্স, তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। নিশ্চয়ই জানো যে বেস বেস যখন সেম থাকে গুণের সময় কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ হয়। ঠিক আছে, আর এই পাশে তো 384 যেরকম ছিল সেরকম। এখন এই সমীকরণটা সমাধান করলে আমি এক্স এর ভ্যালু পাবো। কত হয় দেখি তো, এক্স স্কোয়ার সমান সমান 3/2, তাহলে সমান চিহ্নের এই পাশে যদি আইসা পড়ে, তাহলে 2 চইলা যাবে উপরে আর 3 চইলা যাবে নিচে। এখন কাটাকাটি কি করা যায়? 8 আর 4 12, 12 আর 3 15, হ্যাঁ কাটাকাটি করা যায়। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 2 8, 2 4, 3 8 24। 128-এর সাথে 2 যদি তুমি গুণ করো তাহলে হবে 256। তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু যদি 256 হয়, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু 16। কিভাবে? দেখো সমান চিহ্নের এই পাশে স্কোয়ার, সমান চিহ্নের ডান পাশে আসলে কিন্তু বর্গমূল হয়ে যাবে। এক্স সমান সমান √256। বলো, এই পর্যন্ত কি তোমাদের কারো কোনো ডাউট আছে? আর ক্যালকুলেটরের মাধ্যমে কইরা দেখতে পারো, 256কে তুমি যদি বর্গমূল করো তাহলে পাবা 16। অ্যাকচুয়ালি +-16 পাবা, কিন্তু প্রস্থ মানে এক্স কি দেখো তো, এই অঙ্কে কিন্তু আমি ধরছি, আমি প্রথমে লিখি নাই যদিও, যে ধরি প্রস্থ এক্স মিটার। তো এক্স এর পরিচয় হইলো এটা সেই আয়তাকার ঘরের প্রস্থ। এখন বলো, প্রস্থ 5 মিটার হইতে পারে, 10 মিটার হইতে পারে, কিন্তু প্রস্থ কি কখনো -3 মিটার হইতে পারে? মানে নেগেটিভ কোনো ভ্যালু কি হইতে পারে বলো? পারে না। সো এখানে এজন্য আমি এখানে -16 লিখি নেই। অ্যাকচুয়ালি 256কে বর্গমূল করলে কি হয় জানো? বর্গমূল করলে হয় +-16। কিন্তু যেহেতু এইখানে, লাগলে তুমি একটা কাজ করো, তুমি x সমান সমান +-16 লিখবা, তার পরবর্তী লাইনে বলবা যে -16 অগ্রহণযোগ্য। ঠিক আছে, বা গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক হতে পারবে না।
এই কথাটুকু লিখে নেবা, তাইলে মানে তোমার অঙ্ক কাটার কোনো চান্স স্যাররা পাবে না, আর নাইলে কিন্তু একটা সমস্যা থাইকা যায়। যাই হোক, তো প্রস্থ কিন্তু আমাদের হয়ে গেল, অতএব প্রস্থ 16 মিটার। দেন প্রস্থের পরে আমার লাগবে দৈর্ঘ্য, তাহলে অতএব আয়তাকার ঘরটির দৈর্ঘ্য সমান সমান 3x/2। তাহলে 3x/2, এখন x এর ভ্যালু জানি কত পাইলাম আমি, 16। তাহলে x এর জায়গায় তুমি বসাইয়ে দাও 16। এখন দেখো তো ভ্যালু কত হয়, 3 × 24, 24 মিটার। ঠিক আছে, তাহলে প্রস্থ হইল 16 মিটার আর দৈর্ঘ্য হইল 24 মিটার। এখন এই যে আয়তাকার ঘর আমার কাছে কি জানতে চাইছে, শুধু কি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে না, আমার কাছে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র জানি কি, মনে আছে? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। গত ক্লাসে কিন্তু আমি এগুলো সব তোমাদেরকে লেখাই দিছি, তাই না? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি খুব ডিটেলসে মানে বাংলা কথা সব লিখতেছি না, বাট মুখে বলতেছি, ঠিক আছে? তোমরা আমার মুখের কথা শুনে শুনে লিখে ফেলাবা। দৈর্ঘ্য হয়েছে 24, প্রস্থ হয়েছে 16। অনেকে আবার পরে মনে করতে পারে ভাই আপনি দই লেখছেন, এখানে পড়াশোনার ভিতরে দই আসলো কোথা দিয়ে, আবার প্রো মানে কি ভাই? দই মানে দৈর্ঘ্য, প্রো মানে প্রস্থ। আশা করি এতটুকু বোঝার মতো ক্ষমতা তোমাদের আল্লাহ তাআলা দিয়েছে। এখন 24 আর 16 যদি তুমি যোগ করো, তাহলে যোগফলটা হবে 40। 40-এর সাথে 2 গুণ করলে হবে 40 দুগুণে 80 মিটার। খেয়াল থাকে যেন পরিসীমার একক কিন্তু মিটার হবে, বর্গ মিটার না। যদি ক্ষেত্রফল চাইতো তাহলে আমার কিন্তু এটা মিটার স্কোয়ার হইতো, খুবই সাবধান, হ্যাঁ। আচ্ছা, আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি, লক্ষ্য করো। কর্ণ কোনটা, তুমি মনে করো এই যে কর্ণ, দেখো তো আয়তর ক্ষেত্রে যেহেতু আমার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি। মানে কি, আমি কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে খুব সহজে যদি দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকে তাহলে আমি কর্ণের দৈর্ঘ্যটাও বের করতে পারবো। যেমন আমার এই অঙ্কে প্রস্থ আমি জানো কত পাইলাম বলতো, অলরেডি কিন্তু নির্ণয় করে ফেলাইছি। প্রস্থ পাইছি 16 মিটার আর দৈর্ঘ্য পাইছি 24 মিটার। তাহলে এই অতিভুজ দেখো তো, এই যে তুমি যদি শুধুমাত্র এতটুকু নিয়ে চিন্তা করো, এই যে এতটুকু, এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজে এইটা কি সমকোণের বিপরীত বাহু, তার মানে অতিভুজ। আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ ধরো আমি যদি নামকরণ করি এই আয়তর ABCD, তাহলে এই যে বিডি যে কর্ণটা আছে, এই কর্ণ বিডি সমান সমান হবে √16 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। এটা নিজের একটু ক্যালকুলেট করো, দেখো তো কত আসে। আসছে 28.84, 28.84 মিটার। এটাও কিন্তু একটা কর্ণের দৈর্ঘ্য, এখানে কিন্তু আবার কেউ বর্গ মিটার দিয়ে দিও না, ক্ষেত্রফল চাইলে বর্গ মিটার হইতো। বুঝছো? কোনো কি সমস্যা আছে তোমাদের এদিকে? আশা করি সমস্যা নাই, খুবই সহজ। এরপরে আছে উদাহরণ 9, দেখি উদাহরণ 9 কি বলা আছে। এখানেও একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। বুঝলাম, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে নাকি এটা একটা বর্গক্ষেত্র হতো। আচ্ছা, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কি সেটা কি তুমি জানো? বর্গে প্রত্যেকটা বাহুই সমান, আর আয়তক্ষেত্রে শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান হয়। যাই হোক, আমাদের শেষমেশ কি চেয়েছে অঙ্কে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য জানতে চেয়েছে আর প্রস্থ জানতে চেয়েছে। তাহলে যেগুলো জানতে চেয়েছে ওগুলোকে আমি অজানা রাশি ধরবো। ধরি, প্রথমেই লেখবা যে ধরি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং আচ্ছা প্রস্থ y মিটার, কি ধরবা? ধরা কি লাগবে আদৌ এই অঙ্কে? একটু চিন্তা করতে হবে। আচ্ছা, একটা কাজ করি, প্রথমে এই যে আয়তাকার ক্ষেত্রফল দেখো আমাদের কিন্তু দেয়া আছে 2000 বর্গমিটার। তাহলে তুমি যদি দৈর্ঘ্যকে x মিটার ধরো তাহলে প্রস্থ y মিটার মানে না ধরলেও কিন্তু চলে। কিভাবে? কারণ আমরা নিশ্চয়ই জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ না, বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার ক্ষেত্রফল দেওয়া আছে 2000, আমি দৈর্ঘ্যকে যদি x মিটার ধরি, প্রস্থ মনে করো আমি কিছু ধরলাম না, জাস্ট প্রস্থই লিখলাম, তাহলে পরবর্তী লাইনে আমি কি লিখতে পারি যে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান সমান 2000 / x মিটার? বলো লিখতে পারি কিনা? আমি কিন্তু এখানে
আমার যে সরি একটু ওয়েট, আমি এখানে কিন্তু দৈর্ঘ্যকে এক্স মিটার ধরে নিছি, প্রস্থকে কিন্তু ধরি নেই, দৈর্ঘ্যকে এক্স মিটার ধরছি, ঠিক আছে? আর কিচ্ছু আমি এখন পর্যন্ত করি নাই, আমি একটা ইকুয়েশন সাজাইছি। পরে কি বলা আছে, এর দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো, দেখো তো এখন আমার কিন্তু দৈর্ঘ্য এক্স মিটার আমি ধরছি, বলছে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো। আচ্ছা তোমরাই আমাকে বলো, দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তাহলে নতুন দৈর্ঘ্য কত? x-10 মিটার না? বলছে তাহলে এটা নাকি একটা বর্গক্ষেত্র হতো। আচ্ছা বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে এইখানে কি বলা, যে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হইতো, এই যে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হইতো তাহলে এটা বর্গ হইতো, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যেত। এখন একটু আগে প্রস্থ সমান সমান আমি কি 2000/x লিখছি না? তাহলে যদি দৈর্ঘ্য, যেহেতু বর্গক্ষেত্র হবে তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যাবে। তাহলে এইটা সমান সমান আমি কি 2000/x লিখতে পারি নাকি পারি না? বলো। আমি লাগলে আরেকবার জিনিসটাকে একটু বুঝাবো, ঠিক আছে? খুব সাবধান, একটু লক্ষ্য করো। প্রথমে বলা কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিছে। এখন যেহেতু আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ জানতে চেয়েছে, আমি প্রথমেই দৈর্ঘ্যকে এক্স মিটার ধরে নিছি। কেউ যদি চাইতো তাহলে প্রস্থকেও ধরতে পারতো, কিন্তু যেহেতু এখানে এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো এরকম একটা শর্ত দেওয়া, এই জন্য আমি এখানে দৈর্ঘ্যকেই এক্স মিটার ধরে নিছি, ঠিক আছে? দৈর্ঘ্য এক্স মিটার, দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 2000/x মিটার। বলো এতটুকুতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? আমি যদি একটা চিত্র আঁকি তাইলে হয়তোবা তোমাদের কারো কারো বুঝতে আরেকটু সুবিধা হবে, ঠিক আছে? এইটা মনে করো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এটা একটা আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি কত ধরছি? দৈর্ঘ্য আমি ধরছি এক্স মিটার, আর প্রস্থ রেজাল্টেন্টলি কত হয়েছে? প্রস্থ হয়েছে 2000/x মিটার। হ্যাঁ, আমি প্রস্থকে ওয়াই মিটার আর ধরতে চাই নাই। যদি আমার কাছে ক্ষেত্রফল 2000 বর্গমিটার না দেওয়া থাকতো তাহলে আমি প্রস্থকে ওয়াই মিটার ধরে নিতাম। যাই হোক, তো এখন বলছে কি তুমি যদি দৈর্ঘ্যটা একটু কমাও, দৈর্ঘ্যটা কমাইলে তাহলে এটার আয়ত থাকবে না, এটা হয়ে যাবে একটা বর্গক্ষেত্র। কিভাবে? কারণ দৈর্ঘ্য কমাইলে, কমাইতে কমাইতে যখন তুমি দৈর্ঘ্য আর প্রস্থ মানে সব কয়টা বাহুর মান সমান হয়ে যাবে, সেটাই তো বর্গক্ষেত্র। দেখো আগে আমার দৈর্ঘ্যটা কত বড় ছিল, এখন দৈর্ঘ্যটা কম হয়েছে, কতখানি কম করছি? 10 মিটার কম করছি, তার মানে দৈর্ঘ্য কিন্তু এখন x-10 মিটার। আচ্ছা, প্রস্থের কি কোনো পরিবর্তন করছি বলো? এখানে আমার প্রশ্নে বলা আছে যে প্রস্থের কোনো পরিবর্তন করছি কিনা, নাকি সেমই আছে? সেমই আছে। তাহলে প্রস্থ আগেও ছিল 2000/x আর এখনো আছে 2000/x। এখন তারা যেহেতু বলেছে যে দৈর্ঘ্য হ্রাস করার মাধ্যমে এটা একটা বর্গক্ষেত্রে পরিণত হয়েছে, তার মানে কি আমার দৈর্ঘ্য যতটুকু প্রস্থ কি ততটুকু না? যদি তাই হয় তাহলে আমি এইটা সমান সমান এই জিনিসটা কি লিখতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। এখন আমরা সমাধান করে দেব। দেখো আর আমরা যদি আর আর গুণ করি তাহলে এই এক্স মনে করো এই পাশে চলে আসলো, এক্স ইন্টু x-10 ইকুয়ালস টু 2000। এখন এক্স এর সাথে এটা গুণ করলে x² - 10x, আর এই 2000ও যদি আমি সমান চিহ্নের এই পাশে পাঠাই দিই তাহলে হবে -2000 ইকুয়ালস টু 0। আমি আশা করব তোমরা এখন সমীকরণের সমাধান সবাই কম বেশি পারো। এই যে 2000, আমার মনে করো এক্সপেরিয়েন্স আমি করতে করতে আমার এটা মনে থাকে যে এই 2000 অ্যাকচুয়ালি তুমি যদি 50 আর 40 গুণ করো তাহলে কিন্তু 2000 হয়। আমি এইটাতেই বুঝে গেছি যে এই যে -10x এটাকে ভাঙাইয়া আমার লিখতে হবে +40x - 50x। এটা আমার এক্সপেরিয়েন্সের জন্য আমি পারছি। তোমরা অনেক বেশি অঙ্ক করতে থাকো, একটা সময় গিয়ে পারবা। অথবা তোমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে জিনিসটা করে ফেলতে পারো, মিডল টার্ম ব্রেকের কাজটা, তাই না? এক্স যদি কমন নাও তাহলে x+40, আবার এইখানে x+40 -50। আমি আশা করব তোমরা মিডল ক্লাস, সরি মিডল টার্ম ব্রেক পারো, ঠিক আছে? মিডল ক্লাস না, মিডল টার্ম ব্রেক তোমরা আশা করি পারো। আমি আগে অনেকবার শিখাইছি জিনিসটা। দেখো তাহলে আমরা জানি দুইটা পদের গুণফল যদি শূন্য হয়, হয় এইটা শূন্য আর না হলে এই জিনিসটা শূন্য। এটা কিন্তু খাতায় লিখতে হবে যে হয় x - 50 ইকুয়ালস টু 0 অথবা
এক্স প্লাস 40 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 50 যদি শূন্য হয় তাহলে এক্স এর ভ্যালু হবে 50, আর এক্স প্লাস 40 যদি শূন্য হয় তাহলে এক্স এর ভ্যালু হবে -40। বুঝতেই পারতেছো, এই +40 কে সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসলে -40 হবে। এখন তোমরা আমাকে বলো এক্স এর ভ্যালু কি নেগেটিভ হইতে পারবে নাকি পারবে না? পারবে না, কারণ এক্স ধরছি কি বলো তো, এক্স কিন্তু আমি দৈর্ঘ্যকে ধরছি। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হইল কি এক্স মিটার, তাহলে এটা অবশ্যই ঋণাত্মক হতে পারবে না, এটা কিন্তু বাংলায় লেখবা। তার মানে আমার এক্স এর ভ্যালু হবে 50 মিটার, তার অর্থাৎ দৈর্ঘ্য 50 মিটার। এই যে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য হবে 50 মিটার। আর প্রস্থ কত হবে বলো তো? প্রস্থ তুমি তো বের করতেই পারো, 2000 / x, এটাই হলো প্রস্থ। এই যে দেখো প্রস্থ কত হয়েছিল, 2000-কে এক্স দিয়ে ভাগ করলেই তো তুমি প্রস্থটা পাইয়া যাবা। তাহলে 2000-কে তুমি যদি 50 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 40। তার মানে আমার দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 40 মিটার। বলো বুঝছো কিনা? আচ্ছা, এটা সুন্দর করে নিজের একটু লেখা নেবা কেমন। উদাহরণ 10 কি বলা আছে, বর্গাকার একটি মাঠের ভেতরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই পরিমিতিতে বুঝছো সুবিধা কি, আমরা প্রত্যেকটা ম্যাথে চিত্র আঁকা লাগে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, আচ্ছা নতুন একটা শব্দ, শব্দটা হলো হেক্টর। হেক্টর অনেকে হয়তো বা বোঝেন, আমি বুঝে দিতেছি সবকিছু। তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা আমরা চিত্র আঁকি আগে, ঠিক আছে, একটা বর্গাকার মাঠ আঁকতে হবে, তো বড় করেই আঁকি। এটা মনে করো একটা বর্গাকার মাঠ, ঠিক আছে। এর দৈর্ঘ্য প্রস্থ সমান, যদিও হাতে আঁকছি তো একটু সমস্যা আছে, তোমরা ধইরা নাও যে দৈর্ঘ্য প্রস্থ সমান। দৈর্ঘ্য প্রস্থ মনে করো আমি এক্স মিটার ধরবো, ঠিক আছে, দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ এক্স মিটার, যেহেতু এটা একটা বর্গ, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য এক্স। যাই হোক, বলছে ভিতরের চারোদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা, একটা রাস্তা আছে, রাস্তাটা 4 মিটার চওড়া। তার মানে এই বরাবরও 4 মিটার চওড়া, দেখো এই বরাবর 4 মিটার চওড়া, আবার এই বরাবরও 4 মিটার চওড়া, আবার এই বরাবরও 4 মিটার চওড়া, আবার এই বরাবরও 4 মিটার চওড়া, এরকম একটা কি রাস্তা দেয়া আছে, ঠিক আছে। যাই হোক, তাহলে এই রাস্তা কিন্তু বাইরে। এখন তাহলে ভিতরে রাস্তা বাদে যতটুকু আছে আমি সেটার একটা চিত্র আঁকি, ঠিক আছে। ধরো রাস্তা বাদে, যেহেতু চারো পাশ থেকে সমান সমান কাটা পড়ছে, প্রত্যেক পাশ থেকে 4 মিটার করে কাটা পড়ছে না, তাহলে ভিতরে যে জিনিসটা তৈরি হবে এটাও কিন্তু একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। আশা করি এই কনসেপ্টটা তোমরা বোঝো। যদি এমন হইতো যে এখান থেকে 2 মিটার কাটা পড়বে, এখান থেকে 4 মিটার, এখান থেকে 3 মিটার, এখান থেকে 5 মিটার, তাহলে কিন্তু ভিতরে বর্গক্ষেত্র সৃষ্টি হইতো না কখনো। যেহেতু একদম চারোদিকে সমানভাবে 4 মিটার চওড়া রাস্তা, তাই এই ভিতরের এটাও কিন্তু একটা বর্গ, যদিও আমার আঁকা একটু সমস্যা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, আচ্ছা এখন হেক্টরটা আমার বুঝাইতে হবে। দেখো হেক্টর বলতে তোমরা মেট্রিক যে এককগুলো আছে তা কি জানো, যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি, এগুলো জানো না? ওই যে ছোটবেলায় ছন্দ শিখাইয়া মুখস্থ করছিলা, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, সম্ভবত আমি এই ছন্দটার মাধ্যমে মুখস্থ করতাম। তো এই মনে করো হেক্টো, হলো হেক্টো, এইটা হলো গিয়ে ডেকা, আর এইটা হইলো মিটার। আমার এই অঙ্কে অন্য কোনো কিছুর দরকার নেই, এই জন্য আমি জাস্ট এই হেক্টো, ডেকা আর মিটারটা লিখলাম, কারণ আমার এই তিনটা মূলত লাগবে এই অঙ্কে, ঠিক আছে, কিলোর কোনো দরকার নাই এই অঙ্কে। যাই হোক, এখন হেক্টো বলতে আসলে কি বোঝায়, বা মিটার তো বোঝো, এই মিটারের 10 গুণ হইলো গিয়ে 1 ডেকামিটার। আবার হেক্টোমিটার হইলো 1 মিটারের 100 গুণ। দেখো মিটারের 10 গুণ ডেকামিটার, 1 মিটারের 10 গুণ হলো 1 ডেকামিটার, আবার 1 ডেকামিটারের 10 গুণ হলো 1 হেক্টোমিটার। তার মানে কি 10-এর একটা গুণ গুণের সম্পর্ক, ঠিক আছে, 10 গুণ হবে, এটার সাথে এটা 10 গুণ, আবার এখান থেকে এখানে 10 গুণ। এই মিটারের 10 গুণ হলো ডেকামিটার, আর ডেকামিটারের 10 গুণ হলো হেক্টোমিটার। তার মানে কি মিটারের 10-10-কে 100 গুণ হইলো হেক্টোমিটার। বলে এগুলো তো তুমি জানো ছোটবেলা থেকেই, তাই না? আমি যদি দৈর্ঘ্য নেই, মনে করো এই যে এতটুকু নিলাম না, এর দৈর্ঘ্যটা মনে করো 1 হেক্টোমিটার, দৈর্ঘ্য কত, 1 হেক্টোমিটার। আবার প্রস্থ হইল গিয়ে 1 হেক্টোমিটার, প্রস্থ কত, সেম, 1 হেক্টোমিটার। তাহলে এরকম যদি তুমি একটা এরিয়া নেও বা একটা মানে ক্ষেত্র নেও,
তাহলে যার দৈর্ঘ্য 1 হেক্টোমিটার, প্রস্থ 1 হেক্টোমিটার, তাহলে এই এরিয়াটার ক্ষেত্রফল কত হবে জানো? বোঝাই যাইতেছে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 1 হেক্টোমিটারের সাথে তুমি যদি 1 হেক্টোমিটার গুণ করো তাহলে ক্ষেত্রফল হবে 1 হেক্টোমিটারের স্কোয়ার, তার মানে 1 বর্গ হেক্টোমিটার। বলো এটা হবে কিনা? এতটুকু কি তুমি বুঝছো? দেখো এক্স এর সাথে যদি তুমি এক্স গুণ করো তাহলে কি হয়, এক্স স্কোয়ার না? যেমন মিটারের সাথে মিটার গুণ করলে হয় বর্গ মিটার, ঠিক সেভাবেই হেক্টোমিটারের সাথে হেক্টোমিটার গুণ করলে তৈরি হবে বর্গ হেক্টোমিটার অথবা হেক্টোমিটারের স্কোয়ার। এতটুকু কি ক্লিয়ার তোমাদের? এই যে বর্গ হেক্টোমিটার, এই বর্গ হেক্টোমিটারের আরেকটা নামই হইল হেক্টর। বর্গ হেক্টোমিটারের আরেকটা নাম কি? হেক্টর। জাস্ট এই কনসেপ্টটা তোমাদের দরকার, আর কিছু না। বর্গ হেক্টোমিটারের আরেকটা নামই হইল হেক্টর, শেষ। এখন আরেকটা জিনিস আমার একটু বুঝতে হবে, 1 হেক্টোমিটার কি 1 মিটারের 100 গুণ না? তার মানে মনে করো এই পুরাটা হইল গিয়ে 1 হেক্টোমিটার, আর এতটুকু মনে করো 1 মিটার। এইভাবে 1 মিটার তুমি যদি 100টা 1 মিটার নাও তাহলে তুমি পাবা 1 হেক্টোমিটার। তাহলে আমি কিন্তু বলতে পারি যে 1 হেক্টোমিটার সমান সমান 100 মিটার। বলো এই কথাটা আমি বলতে পারি নাকি পারি না? 1 হেক্টোমিটার সমান সমান 100 মিটার, বলো এই কথাটা আমি বলতে পারি কিনা? যদি পারি তাহলে উভয় পক্ষে আমি যদি বর্গ করি তাহলে এই পাশে থাকবে 1 বর্গ হেক্টোমিটার, আর বর্গ হেক্টোমিটারের নামই হইল হেক্টর। ঠিক আছে, তাহলে 1 হেক্টর। আমি কি করতেছি, এই যে লাইনটা দেখতেছো, এই লাইনকে আমি উভয় পক্ষে বর্গ করতেছি, আর কিছুই না। তুমি যদি 100-র বর্গ করো, বর্গ মানে কি, দুইবার গুণ, এই যে 100কে তুমি যদি স্কোয়ার করো তাহলে কি হবে, 100 গুণ 100, 100 গুণ করলে মোট কয়টা শূন্য হবে, 4টা শূন্য না? তাহলে এই যে 100-র স্কোয়ার সমান সমান 10,000। আর মিটারকে তুমি যদি বর্গ করো তাহলে হবে মিটার স্কোয়ার। তুমি এটাকে এই যে মিটার স্কোয়ার এইভাবেও লিখতে পারো, আবার তুমি চাইলে বর্গ মিটারও লিখতে পারো। বর্গ মিটার। বলো এই পর্যন্ত ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝলা? তো অনেকে মুখস্থ করে যে 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার, বাট অ্যাকচুয়ালি কিভাবে, আমি সেই জিনিসটা তোমাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আবার এই মানে কনভার্সনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধরো তোমাকে এককগুলো দেওয়া আছে বর্গ সেন্টিমিটার, একটা ক্ষেত্রের ক্ষেত্রফল তোমার কাছে দেওয়া আছে বর্গ সেন্টিমিটারে। এখন এই বর্গ সেন্টিমিটার থেকে তোমাকে কনভার্ট করে নিতে হবে বর্গ মিটারে। সেটা তুমি কিভাবে নেবা? অনেকে একটা ভুল করে, যেমন সেন্টিমিটার থেকে যদি তুমি মিটারে যাইতে চাও, মনে করো একটা বস্তুর দৈর্ঘ্য হইল 70 সেন্টিমিটার, সেই 70 সেন্টিমিটার সমান সমান কত মিটার? সবাই মোটামুটি মুখস্থ কইরা ফেলাইছে যে সেন্টিমিটার থাকলে এটাকে 100 দিয়ে ভাগ করলে মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে 100 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে হবে 0.7, সেন্টিমিটার থেকে মিটারে চলে গেল। এখন অনেকে মনে করে কি, তাহলে বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে যাইতে হইলেও বুঝি আমার 100 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু সেটা কিন্তু সত্য না। 100 না, তোমার 100-র স্কোয়ার কত, 10,000 না? সেই 10,000 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তাইলে তুমি বর্গ মিটারে যাইতে পারবা। বুঝছো? বর্গ সেন্টিমিটারে যদি তোমার দেওয়া থাকে তাহলে সেইখান থেকে তুমি বর্গমিটারে কিভাবে যাবা, 1,000 দিয়া ভাগ করার মাধ্যমে। আর যদি বর্গ মিটারে দেওয়া থাকে সেই বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে কিভাবে যাবা, 1,000 দিয়ে গুণ করার মাধ্যমে। বলো তো এতটুকু বুঝছো কিনা? ক্লিয়ার? অনেকে মনে করতে পারে যে এটা কেন হয় ভাইয়া। দেখো জিনিসটা অনেকটা এরকম, মনে করো তোমার একটা বস্তুর দৈর্ঘ্য হইলো গিয়ে 30 সেন্টিমিটার আর প্রস্থ হইলো 40 সেন্টিমিটার, তাহলে এই বস্তুটার ক্ষেত্রফল কত হবে? এটা দুইটার গুণ, তাহলে 3 4 12 আর দুইটা শূন্য। আর একক হবে কিন্তু মিটার স্কোয়ার না, একক কিন্তু বর্গমিটার হবে না, একক হবে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, মানে সেন্টিমিটারের স্কোয়ার, বা বাংলায় বলি বর্গ সেন্টিমিটার। বুঝছো? এখন এই বর্গ সেন্টিমিটার থেকে ডিরেক্টলি বর্গ মিটারে যাইতে অনেকে একটু ভুল করে ফেলায়, তার 100 দিয়ে ভাগ করে বলবে অ্যান্সার 12 বর্গ মিটার, কিন্তু এই অ্যান্সারটা ভুল হবে। 100 না, তোমার 10,000 দিয়ে ভাগ করতে হবে, তাইলে কিন্তু তোমার অ্যান্সার হবে
0.12 বর্গমিটার। এটা কিভাবে হয়েছে, কেন 100-র জায়গায় 10,000 হয়েছে? কারণ দেখো, তুমি 30 সেন্টিমিটারকে প্রথমে মিটারে কনভার্ট করবা, ওই সময় তুমি কিন্তু 100 দিয়ে ভাগ করবা, হবে 0.3 মিটার। আবার 40 সেন্টিমিটারকেও তোমার কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, তাইলে তুমি পাবা 0.4 মিটার। বলো বুঝছো কিনা? এটাকেও 100 দিয়ে ভাগ করা লাগতেছে, এইটাকেও 100 দিয়ে ভাগ করা লাগতেছে, তার মানে মোট কিন্তু 10,000 দিয়ে ভাগ করা লাগতেছে। বুঝছো? এই যে আমি আলোচনাগুলো করলাম না, এগুলো হলো গিয়ে বেসিক, কিন্তু এই অঙ্কে কিন্তু এত কিছু জানার কোনো দরকার নেই। তুমি শুধুমাত্র যার মুখস্থ 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার, সে খুব ভালোভাবে এই অঙ্কটা সলভ করতে পারবে। বাট আমি চাইছি যে তোমাদের এখানে কারো জন্য কোনো সমস্যা না থাকে, এই জন্য এই এক্সট্রা আলাপ আলোচনাগুলো আমি করলাম। তোমরা এরপর থেকে খুব সহজেই যে কোনো একক থেকে অন্য এককে যাইতে পারবা বলে আমি বিশ্বাস করি। যাই হোক, এখন আমরা আবার এই অঙ্কে একটু ফেরত আসি, দেখি কি বলা। রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই যে বাইরের রাস্তাটা দেখতেছো, এই রাস্তা বাদে শুধুমাত্র ভিতরের ক্ষেত্রফল, মানে এই এতটুকু ক্ষেত্রফল আমাদের কাছে নির্ণয় করতে বলছে। এখন এই টাইপের ম্যাথ আমরা আগেও অনেকবার করছি, কি করতে হবে জানি। প্রথমত রাস্তা সহ মোট ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সেইখান থেকে যেহেতু রাস্তার ক্ষেত্রফল বইলা দিছে, সেই রাস্তার ক্ষেত্রফলটা যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে কিন্তু রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার প্রাইমারি কাজ কি? এই ফুল জমির ক্ষেত্রফলটা নির্ণয় করা, বা রাস্তা সহ মোট জায়গার ক্ষেত্রফল নির্ণয় করা। বলো এই পর্যন্ত তোমরা কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন এদিকে একটা কথা বলা, এই যে রাস্তা কতটুকু চওড়া? 4 মিটার কইরা চওড়া না? বলো 4 মিটার কইরা চওড়া। এখন আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে হয়তো একটু সুবিধা হবে। এই মোট এই পাশে এই পুরোটা হইলো গিয়ে এক্স, কিন্তু দেখো আমি যদি বলি ভিতরের রাস্তা বাদে ভিতরের যে এই এরিয়াটা, এই এরিয়ার ক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু এতটুকু না, এতটুকু মোট কতখানি দেখো তো। এই পুরোটা হইলো এক্স, এই পুরো এক্স থেকে এই পাশেও 4 মিটার বাদ গেছে, এই পাশেও 4 মিটার বাদ গেছে, তাহলে ভিতরের এতটুকু অংশ কতখানি? x-8 না? আবার এই পাশটাও কিন্তু x-8, এই পাশটাও x-8, এই পাশটাও x-8, কারণ এটা তো দিন শেষে একটা বর্গক্ষেত্র। এতটুকু কি তুমি বুঝছো? তাহলে রাস্তা সহ মোট জমির ক্ষেত্রফল কত হবে দেখো তো। যেহেতু বর্গাকার একটা মাঠ, তাহলে বাহু স্কয়ার, তার মানে এক্স এর স্কোয়ার। এটা হলো রাস্তা সহ মোট বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এক্স স্কোয়ার। আর রাস্তা বাদে বর্গাকারে যে ভিতরের যে মাঠটুকু আছে, তার ক্ষেত্রফল কতখানি? দৈর্ঘ্য x-8, প্রস্থ x-8, তাহলে ক্ষেত্রফল কি? বাহুর স্কোয়ার, মানে x-8 এর স্কোয়ার। বলো আগে এতটুকু বুঝছো কিনা? এই এক্স স্কোয়ার হইলো মোট ক্ষেত্রফল, আর x-8 এর হোল স্কোয়ার এতটুকু হইলো রাস্তা বাদে ভিতরের মাঠের ক্ষেত্রফল। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, মোট ক্ষেত্রফল থেকে তুমি যদি এতটুকু ক্ষেত্রফল বিয়োগ করো, তাহলে কি শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল বাকি থাকবে না? তাহলে আমি মোট ক্ষেত্রফল থেকে এখন যদি বিয়োগ কইরা দেই রাস্তা বাদে মোট বর্গাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে আমার থাকবে কি? শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। আর রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমাদের কোশ্চেনে বইলেই দিচ্ছে যে 1 হেক্টর, আর 1 হেক্টর মানে 10,000 বর্গমিটার। বলো এই সমীকরণটায় কোনো কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা এই সমীকরণে? এখন দেখো এই যে x-8 এর হোল স্কোয়ার, এখানে কিন্তু a-b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 8 দুগুণে 16, 2ab প্লাস 8 8 64 ইকুয়ালস টু 10,000। এর পরবর্তী লাইন আমি যদি মাইনাসটা মানে গুণ করে ফেলাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্রত্যেকটার সাইন চেঞ্জ হয়ে যাবে। -16x হবে +16x, +64 হবে -64 ইকুয়ালস টু 10,000। পরবর্তী লাইনে এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র 16x। আর এই যে -64 আছে, এইটাকে সমান চিহ্নের ডান পাশে যদি পাঠাই দিই, তাহলে কিন্তু +64 হয়ে যাবে। 10,000-এর সাথে 64 যদি তুমি যোগ করো, তাহলে হবে কত? 10,064। তাহলে এই
এখন দেখো এক্স এর ভ্যালু কিন্তু বের করা খুবই সহজ। এক্স এই 16 এই পাশে গুণাকারে আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 10,064কে তুমি যদি 16 দিয়ে ভাগ করো তাহলে কত হয় লক্ষ্য করো, 10,064 ভাগ 16, অ্যান্সার আসছে 629। ঠিক আছে, 629। তাহলে এটা কি, এটা হলো আমার এক্স। আচ্ছা ভালো কথা, এই অঙ্কে এক্স এর পরিচয় কি? তুমি কাকে এক্স ধরছিলা? তুমি কিন্তু এই মোট বর্গাকার মাঠের যে দৈর্ঘ্য প্রস্থ এটাকে এক্স মিটার ধরছিলা। বাট এখানে কি বলা, যে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফলটা জানতে চাইছে। তাহলে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কতটুকু, এই এক্স মাইনাস এইটের হোল স্কোয়ার না, এই ভ্যালুটা তোমার কাছে জানতে চাইছে। তাহলে তুমি সিম্পলি এক্স এর মান বসাবা 629। ঠিক আছে, রাস্তা বাদে তুমি এটা কিন্তু ভালোভাবে বাংলায় লেখবা, আমার এখানে জায়গা নাই তাই লিখতেছি না। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল এক্স মাইনাস এইটের হোল স্কোয়ার, আর এক্স এর ভ্যালু 629, তাহলে 629 মাইনাস এইট এর হোল স্কোয়ার, তার মানে 621 স্কোয়ার। দেখো 621 স্কোয়ার কত হয়, বিশাল। আম আট দেখি তো কত হইলো, 3 8 5 6 4 1, 3,85,641 বর্গমিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। বলো বুঝছো কিনা, সমস্যা আছে? এই টাইপেরই কিন্তু অনেক প্রশ্ন দিবে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, উদাহরণ 11তে কি বলা, একটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ওই আয়ত বর্গ ছিল, এখন আমরা আসছি সামান্তরিক। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানো? সূত্র হইল ভূমি গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু এখন আর নাই, ভূমি গুণ উচ্চতা। আরেকটা সূত্র আছে, সেটা হইল কর্ণ গুণ বিপরীত শীর্ষবিন্দু থেকে বা কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। মানে এগুলো কিন্তু গত ক্লাস আমি দেখাইছি, তারপরও আজকে আমি আরেকটু দেখাই দেবো না অঙ্ক করার সময়। সামান্তরিকের ক্ষেত্রফল 100, দেখছো 120, এখানে কিন্তু বর্গ মিটার না, এখানে কি বর্গ সেন্টিমিটার। অপর একটা কর্ণ কিন্তু 24 সেন্টিমিটার দেওয়া, তার মানে এখানে ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য সবকিছুই কিন্তু সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার এগুলোতে দেওয়া আছে। যাই হোক, কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত ও আচ্ছা, এই অঙ্ক তো একেবারে সহজ, একটা চিত্র আঁকলেই বুঝতে পারবা। এই মনে করো একটা সামান্তরিক। ঠিক আছে, এটা সহজ সরল সামান্তরিকের গল্প। এখন এই সামান্তরিকটার ক্ষেত্রফল আমাদেরকে বইলা দিছে 120 বর্গ সেন্টিমিটার। কি দেওয়া, একটা কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার দেওয়া। আমি ধরলাম এই ছোটটা দেওয়া আছে, আমি কিন্তু শিওরলি বলতে পারি না, আমি এইটাকেও ধরতে পারি, আবার আমি চাইলে এই কর্ণটাকেও ধরতে পারতাম। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু, আচ্ছা এই যে কর্ণ আছে, কর্ণের বিপরীত কৌণিক বিন্দু এইটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে। আমি অঙ্কন মনে করে এই দিক দিয়ে করবে, এইটাকে আমি ধরে নিতেছি, এইটাকে আমি ধরে নিতেছি। তো এই বিপরীত শীর্ষবিন্দু থেকে বলছে কি, উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব। তাহলে লম্ব যদি আঁকি, লম্ব কিন্তু এইটা হবে লম্ব। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি আমি যদি বিপরীত শীর্ষবিন্দু এইটাকে ধরতাম তাইলে আমার চিত্রটা একটু সুন্দর হইতো, বুঝছো? লম্বটা ভালোভাবে বোঝা, না আসলে ভালোভাবে বোঝা কি যাইতো, একটু ভালোভাবে বোঝা যায়। এই মনে করো লম্ব। ঠিক আছে, লম্ব মানে কি, লম্ব মানে এই যে বাহুটা, এই বাহুর উপর 90 ডিগ্রি। আমি যদি নামকরণ করি যে চিত্রে এ বি সি ডি সামান্তরিক, এসি হইল কর্ণ, আর এসি কর্ণের উপর অঙ্কিত লম্ব হইল এডি। ঠিক আছে, এডি লম্ব এসি, এটাকে প্রকাশ করে কিভাবে, এগুলো আমরা জ্যামিতিতে শিখবো, যে এডি লম্ব এসি, তার মানে এসি বাহুর উপর এডি বাহু হইল লম্ব, অর্থাৎ এই যে কোণটা সৃষ্টি হয়েছে এই কোণটা হইল গিয়ে 90 ডিগ্রি। যাই হোক, এখন সামান্তরিকের ক্ষেত্রফলের একটা সূত্রই হইল কর্ণ গুণ কর্ণের উপর অঙ্কিত লম্ব। ঠিক আছে, আমি লেখা ফেলাই জিনিসটা, সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ গুণ কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, কর্ণের উপর অঙ্কিত লম্ব। এখন দেখো তো, এই যে আমি একটা সূত্র বা সমীকরণ পাইলাম, এই সমীকরণে 3টা টার্ম আছে, এই 3টা টার্মের মধ্যে আমি যদি যে কোনো 2টা জানি তাহলে আমি অপরটা বের করতে পারবো সমীকরণটা সমাধানের মাধ্যমে। দেখি তো জানি কিনা, ক্ষেত্রফল জানি, হ্যাঁ এই ক্ষেত্রফল তো আমি অলরেডি জানি। আবার দেখো তো, একটা কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমি জানি, আর
কর্ণের উপর অঙ্কিত লম্ব, তাহলে কিন্তু আমি খুব ইজিলি বের করতে পারবো। আর আমার এই কোশ্চেনে দেখো তো ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটাই কি জানতে চাইছে না? ওইটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে ক্ষেত্রফল হলো 120, কর্ণের দৈর্ঘ্য হলো গিয়ে 24 ইন্টু এই কর্ণের উপর অঙ্কিত লম্ব। আমি ধরে নিলাম এটাকে, আমি ধরে নিচ্ছি যে ধরি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এক্স। ভালো কথা, এক্স মিটার কিন্তু ধরা যাবে না, এখানে এখানে একটু খেলাধুলা আছে। তোমার এক্স সেন্টিমিটার ধরতে হবে। কেন? কারণ এখানে তোমার ক্ষেত্রফলটাও বর্গ সেন্টিমিটারে দেওয়া আর কর্ণটাও সেন্টিমিটারে দেওয়া। দেখো সেন্টিমিটারের সাথে তুমি যদি মিটার গুণ করো তাহলে কিন্তু বর্গ সেন্টিমিটার হবে না, সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার গুণ করলেই বর্গ সেন্টিমিটার হবে। এই জন্য আমি এই অঙ্কে ধরি যে লম্বের দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার। হ্যাঁ, তুমি চাইলে এই 24 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে পারতা, আবার বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে নিতে পারতা। তাহলে কি অঙ্কটা একটু 2 স্টেপ বেশি হইতো না? তার থেকে আমি সেন্টিমিটার বর্গ সেন্টিমিটারই রাখি, তাইলেই তো ইজি হয়। একটু সাবধান, বুঝছো? জাস্ট একটু চোখ কান খোলা রাখবা, আর কিছুই না। তাহলে এক্স এর সাথে 24 এই পাশে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। 120কে 24 দিয়ে ভাগ করলে হবে 5। তার মানে এক্স এর ভ্যালু 5। অর্থাৎ কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? 5 মিটার, কিন্তু না, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এদিকে একটু সাবধান, 5 সেন্টিমিটার। আর মিটার কত মিটার হবে বলো তো? দৈর্ঘ্য আমি লিখি, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আর যদি মিটারে প্রকাশ করো তাহলে কত হবে? সেন্টিমিটার থেকে মিটারে যাও, 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 0.05 মিটার। বলো বুঝছো কিনা? ঠিক আছে, একেবারে সহজ। উদাহরণ 12তে কি দেয়া একটু লক্ষ্য করি। এখানে একটা সামান্তরিক, সামান্তরিকের এদিকে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য 12 মিটার 8 মিটার দেওয়া আছে। ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য। এই টাইপের যে ম্যাথগুলা, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা স্টার্ট দিয়ে দাও। আর এগুলো অবশ্যই অবশ্যই তুমি 2-3টা বাসায় করবা, কারণ এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমি আগে একটা সামান্তরিক আঁকি। এই মনে করো সেই সামান্তরিক, যদি আমি খুব একটা ভালো আঁকতে পারি না। ঠিক আছে, এই মনে করো সে সামান্তরিক ধরে নাও। এখন বাহুর দৈর্ঘ্য বলে দিছে না, 12 মিটার 8 মিটার, আবার কর্ণ বলছে কর্ণ 10 মিটার। কিন্তু কোন কর্ণ দেখো বলছে কি? ক্ষুদ্রতম কর্ণ। তাহলে এই সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণ কোনটা? এইটা কিন্তু হবে না, এটা কিন্তু বৃহত্তম কর্ণ। এইটা হইলো ক্ষুদ্রতম কর্ণ, আমি চেহারা দেখেই বুঝতে পারতেছি। দেখো আমি মেজারমেন্ট গুলো লেখা ফেলাই। বাহুর দৈর্ঘ্য কত? 12 মিটার না? আচ্ছা 12 মিটার। এটা যদি 12 মিটার হয়, আমি নামকরণই তো করে নেই, এ বি সি ডি। এই সিডি বাহুর দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, এবি বাহুর দৈর্ঘ্য কিন্তু 12 মিটার। এটা কিন্তু লেখা দরকার পড়ে না, তারপর আমি লেখা নিলাম। আরেকটা বাহুর 8 মিটার, তাই না? তাহলে এডি বাহুর দৈর্ঘ্য 8 মিটার, অ্যাট দ্য সেম টাইম বিসি বাহুর দৈর্ঘ্যও কিন্তু 8 মিটার। আর ক্ষুদ্রতম কর্ণ তো বইলেই দিছে কত? 10 মিটার। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এখন কি জানতে চাইছে? অপর কর্ণের দৈর্ঘ্য। অপর কর্ণ কোনটা? আমার তো আগে সেটা আঁকতে হবে। অপর কর্ণ হলো এই যে, এই হলো অপর কর্ণ। এখন অপর কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে পাইতে পারি? তোমাদের কারো কি কোনো আইডিয়া আছে? এই অঙ্কটা একটু বড়, ঠিক আছে, একটু আমাদের এক্সট্রা কিছু অঙ্কন করে নিতে হবে। অঙ্কনটা কি? প্রথমত তুমি এই যে সিডি বাহুটা দেখতেছো না, এই সিডি, আমি আগে তোমাকে টেকনিকটা বলি আমি কিভাবে এই অঙ্কটা সলভ করব। এই যে বিডি বাহু, এই বিডি মানে বিডি যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্যটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন এই কর্ণের দৈর্ঘ্য আমরা অ্যাকচুয়ালি পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে সলভ করব। পিথাগোরাসের উপপাদ্য তুমি যদি খাটাইতে চাও, তোমার একটা কেমন ত্রিভুজ লাগবে? একটা সমকোণী ত্রিভুজ লাগবে। কিন্তু এইখানে দেখো তো, এই যে বি সি ডি এই একটা ত্রিভুজ আছে, আবার এই এ বি ডি এখানে একটা ত্রিভুজ আছে, এই দুইটার একটাও কি সমকোণী ত্রিভুজ? এই দুটার একটা সমকোণী ত্রিভুজ না। তাহলে আমার এই অঙ্কটা সলভ করার জন্য সমকোণী ত্রিভুজ লাগবে। এখন সমকোণী ত্রিভুজ তুমি যদি চাও এইখানে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতে পারো, আবার তুমি যদি চাও তাহলে এইখানেও একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতে পারো, তোমার ইচ্ছা। আমাদের বইতে সাধারণত সম্ভবত এইখানের সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে। আচ্ছা আমি সেটাই আগে একবার দেখাই। হ্যাঁ, ধরো এই যে সিডি কে তুমি যদি একটু বর্ধিত করো, এমন ভাবে বর্ধিত করবা, বর্ধিত করার পরে আবার এই যে বি বিন্দু আছে না, বি বিন্দু থেকে এই বর্ধিত অংশের উপর তুমি একটা লম্ব টানবা। তাইলে দেখো তো, এই পোর্শনটার দিকে তাকাও, এটা কি একটা সমকোণী ত্রিভুজ এখন হইছে?
কিভাবে হয়েছে? কারণ এই বর্ধিত অংশের উপরে তুমি কিন্তু একটা লম্ব টানছো, লম্ব টানা মানেই হইলো এই যে কোণটা ফর্ম হয়েছে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটা এখন একটা সমকোণী ত্রিভুজ। আগে বলো এতটুকু তুমি বুঝছো কিনা? আচ্ছা, এখন তুমি চাইলে অন্যভাবেও করতে পারতা। কিভাবে? তুমি চাইলে এই যে ডি বিন্দু আছে, তুমি এই যে এবি বাহু আছে না, এবি বাহু, এবি বাহুকে বর্ধিত করতে পারতা। এবি বাহুকে তুমি এই যে মনে করো বর্ধিত করলা, বর্ধিত করলা কোন পর্যন্ত, এগুলো কিন্তু খাতায় লিখতে হবে। বিএ বাহুকে বর্ধিত করলাম ই পর্যন্ত, ই বিন্দু পর্যন্ত, ঠিক আছে? অতঃপর ডি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত একটি লম্ব আঁকি আর কি, ঠিক আছে? এই যে লম্ব আঁকি, তার মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, সত্য কথা বলো তো, তুমি কি বুঝছো আমি যে কি আঁকলাম একটু আগে? এই এই বাহুর উপর একটা লম্ব আঁকছি, লম্বটা হইলো ডিই, ঠিক আছে? কেন করছি? আমার মেইন উদ্দেশ্য কি? যাতে আমি একটা সমকোণী ত্রিভুজ পাইতে পারি। সমকোণী ত্রিভুজ পাইলে আমার লাভ কি? আমি পিথাগোরাসের উপপাদ্য ফালানোর মাধ্যমে এই যে এইটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। দেখো তো, এই যে সমকোণী ত্রিভুজটা এখন আমার কাছে হইছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কি এই বাহুটা না? মানে যেটা আমার বের করতে বলছে এটা অতিভুজ না? তাহলে এই অতিভুজের দৈর্ঘ্যটাই আমি বের করব, তাইলেই তো আমার অঙ্ক শেষ। এখন এটা যদি তুমি বের করতে চাও, তোমার এইটাও জানা লাগবে, আবার এইটাও জানা লাগবে। মানে তোমার এই যে বিই, বিই বাহুর দৈর্ঘ্য জানতে হবে, আবার ডিই বাহুর দৈর্ঘ্য জানতে হবে। এখন তুমি কিন্তু ডিই বাহুর দৈর্ঘ্য জানো না, আবার তুমি পুরোপুরি বিই বাহুর দৈর্ঘ্যও জানো না। তুমি বিএ এতটুকুর মান জানো, এতটুকুর মান হলো 12 মিটার, বাট এতটুকুর মান তুমি জানো না। তাহলে অবশ্যই তোমার এতটুকুর মান জানতে হবে, আবার এতটুকুর মান জানতে হবে, তাইলেই তো তুমি এইটার মান বের করতে পারবা। বলো এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন লক্ষ্য করো, এটা খুবই সহজ একদম, মানে এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই। জাস্ট একটু মাথা ঠান্ডা রাখবা, তাইলেই তোমার এই অঙ্কটা একদম আস্তে আস্তে সমাধান হয়ে যাবে, ঠিক আছে? এই যে সি বিন্দু দেখতেছো, তুমি সি বিন্দু থেকেও লাগলে এই পর্যন্ত এই লম্বটা টাইনে রাখতে পারো। এখন আমার একটা বলো তো কথা, এই যে ইডি, ইডি আর আমি যদি সি থেকে এখানে একটা নামকরণ করি, এফ তো আসে না এখনো, তাই না? তাহলে এটা মনে করো এফ বিন্দু। তাহলে এই সি মানে ডিই আর সিএফ এই দুইটার মান কি সমান হবে নাকি আলাদা হবে? এইটা আর এইটা, এই দুইটার মান কিন্তু সমান হবে। এখন আমি যদি অঙ্ক করার সময় এটাকে এইচ মিটার ধরে নিই, তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? এতটুকু মনে করো এইচ মিটার, এই এতটুকু হলো এইচ মিটার। তুমি লিখবা যে ধরি সিএফ, ধরি সিএফ সমান সমান ডিই সমান সমান এইচ মিটার। এটা আমাদের মানে ধরতে হবে আর কি, তাহলে অঙ্কটা আমরা সমাধান করতে পারবো না। আবার এই যে এই, এটার মানও তো আমার নির্ণয় করতে হবে। এতটুকুর মান নির্ণয় করতে পারলে তবেই আমি এই পুরাটুকুর মান বের করতে পারবো, তাই না? কারণ এতটুকুর মান তো আমি অলরেডি জানি 12 মিটার। এটা যদি 5 মিটার হয় তাহলে 12 আর 5 মোট হইবে 17 মিটার। এটা আমার এখন বের করতে হবে। তাহলে এইটাও অজানা রাশি, তাহলে এটাকে আমরা এক্স মিটার ধরতে পারি কিনা? যে ধরি এই সমান সমান এক্স মিটার, পারি? বলো এতটুকু করতে পারে কিনা আমাকে একটু সেইটা বলো, জাস্ট, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, এখন একটু জুম করা লাগবে আমার। একটু কি করা লাগবে? জুম করতে হবে। কি জুম করতে হবে লক্ষ্য করো, এইখানে তুমি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাইতেছো কিনা? এতটুকু, এতটুকু কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আমার এই ত্রিভুজ এ ডিই নিয়ে একটু কাজ করতে হবে, ঠিক আছে? ত্রিভুজ এ ডিই, এখানে আমার একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে লক্ষ্য করো, এখানে তুমি যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, তাহলে এইটা তো তুমি একটু আগে এইচ ধরছো, আর এটাকে তুমি একটু আগে এক্স ধরছো, তাই না? আর এই যে এডি বাহু, এই এডি বাহুর মান কি তুমি অলরেডি জানো নাকি জানো না? এই বাহুটার মান কিন্তু বইয়াই দিছে যে 8 মিটার, তাই না? এটাও 8 মিটার, এটাও 8 মিটার। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, দেখো তো আমি এই জিনিসটা লিখতে পারি কিনা, এডি স্কোয়ার সমান সমান এ ই স্কোয়ার যোগ ইডি স্কোয়ার, দেখো তো আমি লিখতে পারি কিনা এটা? অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এখন এডির মান কত?
8 মিটার, তাহলে 8×8 = 64। আর এর মান আমি কিন্তু ধরে নিছি এক্স, তাহলে এক্স এর স্কোয়ার যোগ আর ইডির মান জানি কত ধরছি আমি, বা ডিই, এডি আর ডিই কিন্তু সেম, এইচ, তাহলে এইচ এর স্কোয়ার। বলো তো এই লেখাটুকুতে তোমার কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে তো আমাদের অঙ্ক হয়েই গেল। একেবারে সহজ, একদমই চিন্তা করো না তুমি, ঠিক আছে? অঙ্কটা মিনিটের ভিতরে হয়ে যাবে। এখন বলছে কি, অপর কোণের দৈর্ঘ্য, তার মানে এইটা জানতে চাইছে। আচ্ছা তাহলে এই এই আর ডি, এই দুইটা, আচ্ছা এখন একটু আইডিয়া দাও আমরা কিভাবে এটা করতে পারি, একটু বলো। একটা অঙ্ক আসলে অনেকভাবে সমাধান করা যেতে পারে, তবে আমাদের লক্ষ্য থাকবে সব থেকে শর্টকাট বা সব থেকে সহজে আমরা করতে পারি যেভাবে, সেভাবে করব। বুঝছো? তোমার কি মাথায় কিছু আসতেছে যে এইভাবে অঙ্কটা করা যেতে পারে? বলো, মাথায় কিছু আসতেছে কিনা। দেখো এইখানে আমরা একটা সমীকরণ পাইছি, এখন এই সমীকরণে মোট চলক কয়টা? দুইটা দেখতে পাইতেছি, এক্স আর এইচ। এই দুইটারই কিন্তু আমার ভ্যালু বের করতে হবে, কিন্তু একটা সমীকরণের মাধ্যমে আমি কিন্তু দুইটার মান কখনোই নির্ণয় করতে পারবো না। তার মানে আমার অবশ্যই কোনো না কোনোভাবে এইচ এর মান নির্ণয় করতে হবে, বা কোনো না কোনোভাবে আমাকে অবশ্যই আরো একটা সমীকরণ বের করতে হবে, তা না হলে আমরা কিন্তু সমাধান করতে পারবো না। দেখি তো আমার কি কোনো হিন্ট দেওয়া আছে? লক্ষ্য করি, আমরা যদি এই এ বি সি ত্রিভুজের দিকে একটু তাকাই, যে এই ত্রিভুজটার দিকে একটু তাকাও তোমরা। এই ত্রিভুজটা কেন তাকাবা? কারণ এই ত্রিভুজের দেখো তো, এবি বাহুর দৈর্ঘ্য তুমি জানো 12 মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য তুমি জানো 8 মিটার, আবার এসি বাহুর দৈর্ঘ্য তুমি জানো 10 মিটার। তাহলে একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য বইলা দেওয়া থাকে, তাহলে কি তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা নাকি পারবা না? কি মনে হয়? শিখাইছি না? 16.1-এর আন্ডারে কিন্তু এরকম একটা কনসেপ্ট ছিল। তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে একটা ত্রিভুজের, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। অনেকে আবার প্রশ্ন করতে পারে যে ভাই, এবিসি না নিয়ে আমি যদি ত্রিভুজ এ সি ডি নিই, তাইলে তো কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই, কারণ এটার মানও 8 মিটার তুমি জানো, এটার মানও তুমি জানো, আবার এটার মানও তুমি জানো। কিন্তু তাহলে তুমি কিন্তু এই যে সিএফ অঙ্কন করবা না, তাহলে তোমার অবশ্যই এ থেকে এই পর্যন্ত একটা লম্ব আঁকা লাগবে, বুঝছো? তুমি যদি ওই ত্রিভুজটা নাও, তাহলে তোমার যে অঙ্কনটা হবে সেটা কিন্তু এইখান থেকে এরকম একটা লম্ব নিতে হবে। এই লম্বটা তাইলে তুমি নিতে পারবে না। বুঝছো? জাস্ট কনসেপ্ট, আর কিছুই না। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? √ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এগুলো গত ক্লাসে সব শিখানো। তাহলে এস মানে কি? অর্ধ পরিসীমা। দেখো তো, 12 আর 8 যোগ করলে কত হয়? 20। 20 আর 10 যোগ করলে কত হয়? 30। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15। তাহলে আমার এস এর ভ্যালু হলো গিয়ে 15। 15 থেকে 12 বিয়োগ করলে 3। 15 থেকে 8 বিয়োগ করলে 7। 15 থেকে 10 বিয়োগ করলে 5। সিম্পল। এখন জাস্ট ক্যালকুলেশন করো, দেখো মান কত আসে। মান আসে 39.68। তোমাদেরও কি সেম ভ্যালু আসছে? এটা হলো গিয়ে ক্ষেত্রফল, হ্যাঁ। যেহেতু মিটারে দেওয়া ছিল, তাহলে আমার ক্ষেত্রফলটাও কিন্তু হবে মিটার স্কোয়ার, অথবা বাংলায় লিখতে পারো বর্গ মিটার। সেম সেম, বর্গ মিটার লেখাটা অ্যাকচুয়ালি ভালো মিটার স্কোয়ারের থেকে। এখন দেখো, আমি ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলাইলাম না? এই এবিসি ত্রিভুজে তুমি যদি কোনোভাবে এই সিএফ আর এই যে ডিই, এই দুইটা কি সেম সেম না? এইটা তো আমি এইচ মিটার ধরছি, এইটাও হইলো এইচ মিটার। তাহলে আমার এখন মেইন টার্গেট হলো কোনোভাবে এই এইচ এর মান নির্ণয় করা। কারণ এইচ এর মান যদি তুমি নির্ণয় করে ফেলাইতে পারো, তাহলে এই সমীকরণে বসাইলে তোমার এক্স এর মানটাও অটোমেটিক্যালি বের হয়ে যাবে। দেখো তো, এইচ এর মান তুমি কিভাবে বের করবে? এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আরেকটা কিন্তু আমার সূত্র আছে, মেন যে সূত্রটা সেটা হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন তুমি যদি এবিসি ত্রিভুজের দিকে লক্ষ্য করো, তুমি এই যে লম্বটা আঁকছো, এইটা কিন্তু উচ্চতা। তাহলে ভূমি কি তুমি এইটাকে নেবা নাকি এইটাকে নেবা? অবশ্যই এইটাকেও নেবা না, এইটাকেও নেবা না। তুমি লম্বটা আঁকছো কোন বাহুর উপরে? এইটার উপরে না?
তাহলে এইটা হইলো তোমার ভূমি আর এইটা হইলো তোমার উচ্চতা। তাহলে সেই সূত্র অনুসারে তুমি কি বলতে পারো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি জানি কত, ভূমি হইল গিয়ে এ বি, আমি আচ্ছা প্রথমে একটা মানে ডিটেলসে লিখি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কত সিএফ। এই ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা কিন্তু আমি একটু আগে বের করছি অন্য একটা সূত্রের মাধ্যমে, এইটা না? তাহলে আমি দেখো তো এই জিনিসটা লিখতে পারি নাকি পারি না, বলো। অবশ্যই পারি। এখন এই সমীকরণটার মাধ্যমে দেখো আমার লাভ হবে কি, আমি যেহেতু ভূমি বা এবির মানটা অলরেডি জানি, এই সমীকরণটা সমাধান করলে কি আমার উচ্চতা বা সিএফ এর ভ্যালুটা বের হয়ে যাবে না? এবির ভ্যালু যেহেতু 12, হাফ ইন্টু 12 করলে কত হবে 6, 6 ইন্টু সিএফ মানে কি, সিএফ মানে হলো কি এইচ, তাই না? তাহলে আমি ডিরেক্টলি সিএফ এর বদলে এইচ লেখা ফেলাই, 39.68। একটু হিসাব কইরা দেখো তো এইচ এর ভ্যালু কত আসে, 6 দিয়ে ভাগ করো জাস্ট, আর কিছুই না, ভাগ 6 কত হইলো 6.61 এত মিটার। এটা কেন মিটারে আসছে, কারণ এটা কিন্তু বর্গ মিটারে ছিল, তো এটা কিন্তু এখন এই জন্য আমার মিটারে আসছে। যদি এটা সেন্টিমিটার স্কোয়ারে থাকতো তাহলে এটা সেন্টিমিটারে আসতো। খুবই ইজি, তোমরা চাইলে এই 2 স্টেপে না কইরে 1 স্টেপেও করতে পারতা, তবে যেহেতু তোমরা প্রথম করতেছো তাই আমি সাজেস্ট করব যে 2টা স্টেপে আলাদা আলাদা এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করবা, দিন আবার এইভাবে বের করবা, ঠিক আছে? যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবা তখন দেখবা যে এক লাইনের ভিতরে তুমি সমাধানটা করে ফেলাবা, তোমার লেখাও লাগবে না খাতায়, তুমি জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ফেলতে পারবো ওই সময়। যাই হোক, এখন আমাদের মেইন টার্গেট কি, অপর কর্ণের দৈর্ঘ্য, মানে এই যে বিডি কর্ণের দৈর্ঘ্য, তার জন্য আমার কি এইটার মানও জানা লাগতো, এইটার মানও জানা লাগতো। এখন এই যে সিএফ এর ভ্যালু আর ডিইর ভ্যালু সেম না, দুটি তো এইচ মিটার, তাহলে এইটাও যদি 6.61 মিটার হয় তাহলে ডিই বাহুর দৈর্ঘ্য কত হবে, সিএফ যদি 6.61 মিটার হয় তাহলে ডিই বাহুর দৈর্ঘ্য 6.61 মিটার, এটা আমি বের করে ফেলাইলাম। আবার এই যে এই এর মানটা আমি এখন পর্যন্ত বের করি নাই, কিন্তু আমি কিন্তু চাইলেই বের করতে পারি, কারণ এই কিন্তু আমি এক্স মিটার ধরে নিছি, তাই না? এই এক্স এর ভ্যালুটা আমার জাস্ট বের করতে হবে আর কিছুই না। তাহলে এখন আমরা সেই জিনিসটাই করি, 64 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার, তাই না? এইচ কত 6.61, তাহলে এইটার স্কোয়ার করো, স্কোয়ার করলে হয় 43.75। অতএব এক্স স্কোয়ারের ভ্যালু কত, এই 64 থেকে 43.75 বিয়োগ করো, দেখো তো কত আসে, বিয়োগ করলে আসে 20.25, ঠিক আছে? তাহলে 20.25, এইটা হইলো এক্স স্কোয়ারের ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এটাকে বর্গমূল করে ফেলাও, 9/2 বা 4.5, এক্স এর ভ্যালু কত আসছে 4.5। নেগেটিভ কিন্তু হইতে পারবে না, ঠিক আছে? শুধুমাত্র পজিটিভ ভ্যালু নেব, নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য না, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। সিম্পল। তাহলে এক্স এর ভ্যালু আমার নির্ণয় করা হয়ে গেল, এটা হলো গিয়ে এক্স, ঠিক আছে? আমি লাল দিয়ে দেখাই, এটা হলো গিয়ে এক্স বের করে ফেলাইছি। আর এইচ এর ভ্যালু কিন্তু এখন আমি বের করে ফেলাইলাম। এখন দেখো তো আমি বিডি কোণের দৈর্ঘ্য বের করতে পারবো নাকি পারবো না? তাহলে লিখতে হবে যে ত্রিভুজ, কোন ত্রিভুজ নেবা তুমি, এই যে সেই সমকোণী ত্রিভুজটা, তার মানে ডিবিই, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ, ত্রিভুজ ডিবিই তে লেখবা যে ত্রিভুজ ডিবিই তে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই বিডি স্কোয়ার সমান সমান ডিই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। এখন সমান সমান এই বিডির মানে তুমি বের করবো, তাহলে বিডি সমান সমান রুট ওভার ভিতরে থাকবে ডি স্কোয়ার যোগ বি স্কোয়ার। এখন ডি এর ভ্যালু আমি একসাথে লিখতে চাইতেছি, এতটুকু হলো গিয়ে 12 মিটার, এই এ বির দৈর্ঘ্য 12 মিটার, আর এই এর দৈর্ঘ্য জানি কত, এক্স এর ভ্যালু কত পাইছিলাম আমি, এই সমান সমান এক্স, এক্স এর ভ্যালু আমি পাইছি 4.5, তাহলে এটা 12 মিটার, এটা 4.5 মিটার, তাহলে মোট কত 16.5 মিটার, তাই তো? বলো, 16.5 মিটার, তাহলে এই যে 16.5 এর স্কোয়ার যোগ, আর এই যে বিই এর দৈর্ঘ্য জানি কত পাইলাম, আচ্ছা বিই লেখছি, দাঁড়াও
ও দাঁড়া, আমি একটু ভুল করছি বুঝছো। আমি প্রথমে ডি লিখছি, বা ডি এর দৈর্ঘ্যটা মানে আমি প্রথমে বি স্কোয়ার লিখে ফেলাইছি। যাই হোক, সমস্যা নেই, এটা তো যোগ করতেছি তো ম্যাটার করে না। তাহলে ডি এর ভ্যালু কত? ডি হইল গিয়ে এইচ, এইচ এর ভ্যালু 6.61। তাহলে এইটার স্কোয়ার 6.61 এর স্কোয়ার। একটু ক্যালকুলেটারে বসাও, তোমার মান বের হয়ে যাবে। ছোটবার কত আসছে? 17.77। হ্যাঁ, 17.77, গুড। 17.77, তাহলে এইটা হইলো আমার অপর কর্ণের দৈর্ঘ্য। এখন আমি যদি একটু রিক্যাপ করি, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, আর ভুল হওয়া বা একটু গুলাইয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তুমি চাইলে, যেমন এইখানে আমি যে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার এই যে সমীকরণটা সাজাইছি, কেউ চাইলে এই সমীকরণ বাদেও এই ম্যাথটা সলভ করতে পারতো। কিভাবে করতো? প্রথমে এই লেখাগুলো কিন্তু সুন্দরভাবে তোমার লিখতে হবে অঙ্কে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমার নির্ণয় করতে হবে, অথবা তুমি চাইলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারতা, বাট সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই লম্বটা আঁকা লাগতো, এই লম্ব আঁকলে কিন্তু চাইলে হবে না। যাই হোক, এই ক্ষেত্রফলটা আমি প্রথমে নির্ণয় করলাম, তারপরে ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটার সাহায্য নিয়ে আমি যে উচ্চতাটা আছে বা এইচ, এইচ এর ভ্যালুটা মেনলি নির্ণয় করে ফেলাবো। ঠিক আছে, এখন এইচ এর ভ্যালু তুমি যদি কোনোভাবে নির্ণয় করে ফেলাইতে পারো, এই এক্স এর বা এই যে এতটুকু বর্ধিতাংশের দৈর্ঘ্য বের করা তোমার জন্য কোনো ব্যাপারই না, এটা তুমি পারবা। ঠিক আছে, তোমাদের উদাহরণে হয়তোবা ডিরেক্টলি এই যে সুন্দর করে এক্স এইচ হয়তো এইভাবে সমীকরণটা সাজায় না, বাট করছে কিন্তু সেম জিনিসই, এই সেম জিনিসই করছে, সময় জাস্ট বলছে যে এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। যাই হোক, আমি দেখি নাই বইটা তো। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছো? এই যে সমীকরণ সাজানো পর্যন্ত, এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, 1 নম্বর সমীকরণ, এখানে আমি এইচ এর ভ্যালুটা বের করছি, সেটা জাস্ট বসাই দিছি, তোমার এক্স এর ভ্যালু অটোমেটিক বের হয়ে গেছে। এইচ আর এক্স যখন তোমার বের হয়ে গেছে, তখন তো এটা বের করার কোনো ব্যাপারই না, আরেকবার তুমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করছো, খেলা শেষ। কোনো কোশ্চেন? আচ্ছা, ধন্যবাদ। এটা খুবই সহজ ছিল, আসলে কঠিন কিছুই না, কোনো অঙ্কই আসলে কি কঠিন না। যাক, পরবর্তী ম্যাথ, উদাহরণ 13, এটা একেবারে সহজ, তোমার রম্বসের সব থেকে কমন কনসেপ্টের ম্যাথ। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে আসার মতো একটা ম্যাথ। তার আগে আমার বুঝতে হবে, ও ভালো কথা না, এত সহজও না, পুরোপুরি আমি দেখি নাই কি বলা। রম্বসের একটা কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল বলে দিয়েছে 120 বর্গমিটার। এখন রম্বসের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, এটা আমাদের জানতে হবে। এটা হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমি লিখি, রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে কর্ণ দুইটার গুণফল। তাহলে এই সমীকরণে লক্ষ্য করো, আমার দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, আর এই যে ক্ষেত্রফল, মানে তিনটা টার্ম আছে, তিনটা টার্মের মধ্যে, তিনটা টার্ম বলতে কি বুঝাইতেছি, একটা হলো গিয়ে ক্ষেত্রফল, একটা হলো একটা দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য, আরেকটা হলো আরেকটা কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা যদি তোমাকে বইলা দেয়, তুমি কিন্তু অপরটা বের করতে পারবা। এই অঙ্কে একটা কর্ণের দৈর্ঘ্য বইলা দিছে আর ক্ষেত্রফল বইলা দিছে, তাহলে তুমি কি অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবা নাকি পারবা না? অবশ্যই পারবা। তাহলে ক্ষেত্রফল দেখো 120, এককটার দিকে একটু লক্ষ্য করো, বর্গ মিটার, আবার এটাও কিন্তু মিটারে আছে, তাইলে আমার কোনো সমস্যা নাই। 120 ইকুয়ালস টু হাফ ইন্টু একটা কর্ণের দৈর্ঘ্য কত, 10 মিটার, আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত, ওটাই তো বের করবো আমি, এক্স ধরলাম, এক্স। তাহলে প্রথম লাইনে আমার আসলে লেখা লাগবে যে ধরি রম্বসের অপর কর্ণটির দৈর্ঘ্য এক্স মিটার। ওকে, তাহলে এটা তুমি যে সমাধান করো, 2 10 কাটাকাটি করলে কত হয়, 5, 5 এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, তার মানে 24, এক্স এর ভ্যালু হবে 24 মিটার। এটা কিন্তু মিটারেই বের হবে, কারণ ক্ষেত্রফলও বর্গমিটার, আবার কর্ণের দৈর্ঘ্য মিটারে ছিল, এই জন্য আমার কোনো সমস্যা হয় নাই, ডিরেক্টলি অপর কর্ণের দৈর্ঘ্য বের হয়ে গেছে 24 মিটার। বলো, এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত থাকার কথা না, এরপর একটু সমস্যা বাজলেও বাজতে পারে। কিভাবে বলছে? অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো। দেখো, অপর কর্ণ কিন্তু আমার নির্ণয় করা হয়ে গেছে, কিন্তু ঝামেলা হইলো পরিসীমা নির্ণয় করো। এটা আমরা কিভাবে করব? তার জন্য আমার রম্বসটাকে আঁকা লাগবে, এই মনে করো সে রম্বস। ঠিক আছে, রম্বস কি? যে চতুর্ভুজের প্রতিটি বাহু
পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং এবং না, আসলে কোণগুলো যে সমকোণ না এই কথাটা বলা লাগে না, না বললেই চলে। যাই হোক, শুধু রম্বসে কিন্তু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি না, বাট রম্বসের সব থেকে ইম্পর্টেন্ট ফিচার হইলো এই রম্বসের যে কর্ণদ্বয় আছে এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই যে কোণ দেখতেছো এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। আবার এই পুরাটা মনে করো এটা যদি 20 মিটার হয় তাহলে এতটুকু 10 মিটার, আবার এতটুকু 10 মিটার। আবার এই পুরোটুকু যদি 16 মিটার হয় তাহলে এতটুকু 8 মিটার, আবার এতটুকু 8 মিটার, একেবারে সমদ্বিখণ্ডিত করছে বা দুই ভাগে ভাগ করবে। এখন দেখো, আমি যদি কোনোভাবে দুইটা কর্ণের দৈর্ঘ্য জানি, সেইখান থেকে আমি কি এই এতটুকু আর এতটুকুর মান বের করতে পারবো নাকি পারবো না? মনে করো এই অঙ্কে এই যে কর্ণ দেওয়া ছিল, হ্যাঁ, একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত, 24 মিটার, আরেকটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত, 10 মিটার। তাহলে যেটা ছোট এই এসি কর্ণ আমি লিখি, এসি ক্ষুদ্র কর্ণ, ক্ষুদ্র কর্ণ এসি সমান সমান 10 মিটার। আর বৃহত্তর কর্ণ বিডি বা বিডি কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত, 24 মিটার। আর এই কর্ণদ্বয় পরস্পরকে মনে করি যে সমকোণে ও বিন্দুতে ছেদ করছে, সমকোণে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে এই যে দেখো, ফুল বিডি যদি 24 মিটার হয় তাহলে ওবি রেখার দৈর্ঘ্য কতটুকু হবে, যে ওবির দৈর্ঘ্য কতটুকু হবে, অবভিয়াসলি 12। কিভাবে বুঝলাম আমি, এই বিডি কে 2 দিয়ে ভাগ করছি তাহলেই হয়, তাই না? বিডির দৈর্ঘ্য 24, তো সেই 24কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 12 মিটার। এইভাবে আমি কিন্তু ওবি এতটুকুর দৈর্ঘ্য বের করে ফেলাইছি। আবার তুমি যদি এই এও বা অথবা ও এ রেখা বা ও এ, ঠিক আছে, ও এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাও, বলো তো এটা কতটুকু হবে? ও এ হবে এসি কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এসি যদি 10 মিটার হয় ও এ কতটুকু হবে, 5 মিটার। বলো এর থেকে সহজ কিছু আছে? তাহলে ও এর দৈর্ঘ্য তুমি জানো, আবার ওবির দৈর্ঘ্য তুমি জানো। তুমি যদি চাইতা তাহলে ও সির দৈর্ঘ্য তুমি বের করতে পারতা, যেটা হবে 5 মিটার। আবার ওডি বা ওডির দৈর্ঘ্য কিন্তু তুমি বের করতে পারতা, ওডি কিন্তু হবে 12 মিটার, ঠিক আছে? মানে ওবি আর ওডি কিন্তু সেম, আবার ও এ আর ওসি হইলো সেম। এতটুকু তুমি কি বুঝছো নাকি সমস্যা আছে কোনো? যেহেতু লক্ষ্য করো, যেহেতু তুমি এই ওবি বাহুর দৈর্ঘ্যটা জানতে পারছো আর ও এ বাহুর দৈর্ঘ্যটা জানতে পারছো বা বের করছো, তাহলে দেখো তো এই যে ত্রিভুজটা আছে এই এ ও বি ত্রিভুজ, কোন ত্রিভুজটা, এই যে এতটুকু এ ও বি, এ ও বি ত্রিভুজ, এই ত্রিভুজটা, এই এ ও বি ত্রিভুজটা একটা কেমন ত্রিভুজ বলে তুমি মনে করো? আমি আগেই কিন্তু বলছি, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। কিভাবে? কারণ এই কর্ণদ্বয় কি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ এই যে কোণ, এই কোণটা কেমন কোণ, এই কোণটা সমকোণ 90 ডিগ্রি। অর্থাৎ এই এওবি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই ব্যাখ্যাটা কিন্তু তোমার বাংলায় লিখতে হবে, ঠিক আছে? যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব ত্রিভুজ এওবি একটি সমকোণী ত্রিভুজ। এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে। ওই তো যেটা লেখে আর কি, তোমরা সুন্দর করে লিখতে পারবে না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এও স্কোয়ার যোগ বিও স্কোয়ার সমান সমান অতিভুজ কত, অতিভুজ হলো গিয়ে এ বি, তাই না? সমকোণের বিপরীত বাহুই হইলো গিয়ে অতিভুজ, ইকুয়ালস টু এ বি স্কোয়ার। বলো তোমাদের কারো কি কোনো ডাউট আছে? এই এ ওর দৈর্ঘ্য হলো গিয়ে 5 আর বি ওর দৈর্ঘ্য হলো গিয়ে 12 সমান সমান এ বি স্কোয়ার। 12 140, 5 5 25, 144 আর 25 যোগ করলে হবে 169। তার মানে এবি স্কোয়ারের মান যদি 169 হয় তাহলে এবির মান কত হবে? তুমি সিম্পলি বর্গমূল করে দাও 169 কে, আর 169 কে তুমি যদি বর্গমূল করো তাহলে তুমি পাবা 13। অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য কত, 13। একক কি হবে, সেন্টিমিটার নাকি কিলোমিটার? তুমি সবকিছু কিন্তু মিটারই বের করছো, তাহলে এটা কিন্তু 13 মিটার হবে, ঠিক আছে? যদি এগুলো সব সেন্টিমিটারে দেওয়া থাকতো তখন কিন্তু এটা সেন্টিমিটার হইতো, একটু সাবধান। তাহলে অপর কর্ণ তো আমি আগেই বের করছি, আর পরিসীমা নির্ণয় করতে বলছি। আচ্ছা, পরিসীমা মানে কি, চারটা বাহুর দৈর্ঘ্য না, রম্বসের কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম। তার মানে তুমি যদি কোনোভাবে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারো, ওইটাকে কিন্তু 4 দিয়ে গুণ করলেই তুমি পরিসীমা পেয়ে যাবা। বর্গ আর রম্বসের কিন্তু পরিসীমার সূত্র সেম,
ঠিক আছে? তাহলে আমার মেইন এই পরিসীমা নির্ণয় করার জন্য দরকার ছিল আগে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করা। আমরা কিন্তু এই যে কাজগুলা করছি, এই কাজগুলা কেন করছি? ওই একটা বাহুর দৈর্ঘ্য বের করার জন্যই আমি করছি। ঠিক আছে, মনে করো আমার টার্গেট হলো এই বাহুটার দৈর্ঘ্য আমি বের করব। এখন এই বাহুটার দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, তাহলে আমি এইটা লাগবে আর এইটা লাগবে। এই দুইটা যদি আমি জানি, তাহলে কিন্তু আমি এই বাহুটা এই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এটা বের করতে পারবো। বলো বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। পরিসীমার সূত্র তোমরা এগুলো ভালোভাবে লিখবা, যে রম্বসের পরিসীমা সমান সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 4 গুণ, আর বাহুর দৈর্ঘ্য কত বের হয়েছে? 13। 4 13 52 মিটার। অ্যান্সার শেষ। আজকের শেষ ম্যাথ আর নাই আজকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আরেকটা স্টার্ট দাও। ঠিক আছে, এই যে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কি ডিটেলসে কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে শিখাই দিছি। তো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 91 সেন্টিমিটার আর 51 সেন্টিমিটার। আচ্ছা, একটা চিত্র আগে আমরা আঁকি, নাহলে কিন্তু অঙ্কটা আমরা সলভ করতে পারবো না। আচ্ছা দাঁড়াও, এটা লাল কালি না দিয়া হলুদ কালির মাধ্যমে আঁকি। এই যে দাঁড়াও, এই জিনিসটাকে একটু নিচে নামাই দিই। ঠিক আছে, একটু বড় করে রাখি আর কি বোঝার সুবিধার্থে। এই যে চিত্রটা যে তুমি দেখতে পাইতেছো, এই চিত্র দেখো, এই বাহু আর এই বাহু হইলো পরস্পর সমান্তরাল বাহু। বাট এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল বাহু না। তার মানে এই যে চতুর্ভুজ ক্ষেত্র, এটা একটা কেমন চতুর্ভুজ? এটা অবশ্যই একটা ট্রাপেজিয়াম। আমি যদি নামকরণ করি ABCD। ওকে, এখন কি বলা আছে? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 91 সেন্টিমিটার আর 51 সেন্টিমিটার। তাহলে যেইটা একটু বড়, ওইটা অবশ্যই হবে আমার 91 সেন্টিমিটার। ঠিক আছে, 91। ভালো কথা, এখানে কিন্তু সেন্টিমিটার দেওয়া। ঠিক আছে, সেন্টিমিটার, সব সেন্টিমিটার, এগুলা সব সেন্টিমিটার, মিটারের কিছু নাই। আর অপর যে সমান্তরাল বাহু, এটার দৈর্ঘ্য হলো গিয়ে 51 সেন্টিমিটার। আবার বলছে অপর বাহু, অপর বাহু দুইটার দৈর্ঘ্য 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। ধরলাম এই বাহুটা হইলো গিয়ে 37 সেন্টিমিটার আর বিসি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, আমি ধরে নিছি। ঠিক আছে, এখন কোশ্চেনে চাইছে কি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র, এটা কিন্তু গত ক্লাসে আমি লেখাই দিছিলাম, যে হাফ ইন্টু সমান্তরাল। এই যে আমি দুইটা দাড়ির মতো দিছি না, এটা মানে হইলো কি সমান্তরাল। তোমরা বাংলায় লিখবা, তোমরা আবার আমার মতো এই দুইটা দাড়ি দিও না। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। ঠিক আছে, অর্থাৎ সমান্তরাল দুইটা বাহুর মান আমার জানা লাগবে, ওই দুইটার যে যোগফল হবে সেটা কিন্তু আমার এই সূত্রে আছে। দেখো, অলরেডি আমি সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য জানি, তো 91 আর 51 যোগ করলে যোগফলটা এখানে বসবে, তো এটা কিন্তু আমি অলরেডি পারি। কিন্তু এই যে উচ্চতাটা লাগবে ক্ষেত্রফল বের করার জন্য, উচ্চতা বলতে কি বুঝায়? উচ্চতা বলতে বুঝায় তুমি যদি এই সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নাও, এইটা হইলো আমার উচ্চতা। ঠিক আছে, তো এই উচ্চতাটা তুমি যদি ধরো এইখানে নাও, অথবা তুমি এই বরাবর নাও, অথবা তুমি এই বরাবর নাও, এটা কিন্তু মান কিন্তু সেম হবে, মানে মান অলওয়েজ সেম হবে। কারণ আগেই বলে দিচ্ছি যে দুইটা হলো সমান্তরাল বাহু, আর সমান্তরাল বাহু মানেই হইলো এরা অলওয়েজ সম দূরত্ব বজায় রাখবে। ঠিক আছে, এতটুকু কি বুঝছো তুমি? তাহলে আমি এটা অঙ্কন হিসাবে কি করতেছি, অঙ্কন হিসাবে আমি জাস্ট এই এ থেকে এই সিডি বাহুর উপরে, আচ্ছা এখানে আমি এটা নামকরণ করি ই, এটা হলো গিয়ে ই ই বিন্দু। ঠিক আছে, তো সিডি বাহুর ই বিন্দু পর্যন্ত এই এ ই লম্ব আঁকি, এ ই লম্ব আঁকি। এ ই, এটাকে এইভাবে প্রকাশ করা যেতে পারে, এ ই লম্ব সিডি। আবার এই বি বিন্দু থেকে সিডি বাহুর উপর বিএফ লম্ব আঁকি, তাহলে বিএফ লম্ব সিডি। বলো এই পর্যন্ত কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? যদি বুঝে থাকো তাহলে আরেকটা কাজ, ছোট্ট একটা কাজ করতে হবে। তুমি হয় এই যে সিএফ আছে না, এই সিএফ কে তুমি এক্স মিটার ধরো, অথবা এই যে ডিই আছে, ডিই কে তুমি এক্স মিটার ধরো। যে কোনো একটাকে তোমার এক্স মিটার ধরে নিতে হবে, আদারওয়াইজ তুমি এই ম্যাথটা সলভ করতে পারবে না। আমি এই সিএফ কে এক্স মিটার ধরে নিতেছি,
এখন সিএফ কে তুমি যেহেতু এক্স মিটার ধরছো, আর এই যে উচ্চতা যেটা আমার মূলত লাগবে বের করা, এটাকে তুমি এইচ মিটার ধরে নেবা, ঠিক আছে? যে ধরি ধরি কি লেখবা যে বিএফ সমান সমান এই, এই দুইটা তো এইচ না, এইচ মিটার। আর কি ধরছো? এই যে সিএফ, সিএফ সমান সমান এক্স মিটার। তুমি আবার কেউ ভাইবো না যে সিএফ আর ডিই সেম সেম, না সেম কিন্তু না। আমরা যেভাবে আঁকছি তাতে মনে হইতেছে সেম, বাট আসলে কিন্তু সেম না। ভুলেও এই ভুল কাজটা করো না, ঠিক আছে? আচ্ছা, এখন এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমার কিন্তু জাস্ট এই উচ্চতাটা বের করতে হবে, উচ্চতা বের করতে পারলেই আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমি এখন যাই করতেছি সবকিছু কেন করব? এই উচ্চতাটা নির্ণয় করার জন্য, আর কিচ্ছু না, ঠিক আছে? লক্ষ্য করি, আমি যেহেতু সিএফ কি এক্স মিটার ধরছি, আর এই যে ইএফ, তুমি দেখো তো এই পোর্শনটার দিকে তাকাও, এই যে ইএফ এতটুকু, এতটুকু, এতটুকুর দৈর্ঘ্য কি জানো কত হবে? এতটুকুর দৈর্ঘ্য কিন্তু এই এতটুকুর সমান হবে। এই এবির দৈর্ঘ্য কতটুকু? 51 সেন্টিমিটার না? তাহলে এই যে ইএফ, ইএফ এর দৈর্ঘ্য কতটুকু হবে? 51 সেন্টিমিটারই হবে, ঠিক আছে? এ বি সমান সমান ইএফ সমান সমান 51 সেন্টিমিটার। এখন ইএফ যদি 51 সেন্টিমিটার হয় আর সিএফ যদি এক্স সেন্টিমিটার হয়, তাহলে ডি সমান সমান কতটুকু হবে? দেখো এই পুরো মোট, মোট এই সিডি বাহুর দৈর্ঘ্য কিন্তু 91 সেন্টিমিটার। 91 থেকে তুমি এতটুকু হলো গিয়া 51, এতটুকু হলো এক্স, এই দুইটা বাদ দিলেই কিন্তু এতটুকু বের হয়ে যাবে না? দেখো একটু তাও ম্যাথের মাধ্যমে সুন্দর করে দেখাই তোমারে। ডিই, এই ডিই বাহুর দৈর্ঘ্য সমান সমান কি? ডিই বাহুর দৈর্ঘ্য সমান সমান এই ফুল ডিসি বাহু থেকে তুমি যদি ইসি বাহুর দৈর্ঘ্যটা বিয়োগ করে দাও তাহলে কিন্তু থাকবে ডিই বাহু, ঠিক আছে? ডিই সমান সমান ডিসি মাইনাস ইসি। এখন ডিসি বাহুর দৈর্ঘ্য হলো কি 91 সেন্টিমিটার, আর ইসি যে বাহুটা দেখো ইসি, ইসি এই বাহুটা, ইসি সমান সমান কি? ইএফ প্লাস এফসি। এখন ইএফ এর দৈর্ঘ্য 51 সেন্টিমিটার আর এফসির দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার, তাহলে এই ইসি বাহুর দৈর্ঘ্য কিন্তু একসাথে মোট কত? 51 প্লাস এক্স সেন্টিমিটার, না বলো? বুঝছো? যদি এমনটা হয় তাহলে 91 - 51 প্লাস মাইনাসে মাইনাস এক্স, 91 থেকে 51 বিয়োগ করলে হবে 40, 40 - এক্স। বলো কোনো সমস্যা আছে নাকি নাই? সম্পূর্ণ ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ ক্লিয়ার না থাকলে কিন্তু বাস খাবে একটু পরে। তাহলে এই যে ডিই বাহুর দৈর্ঘ্য আমি একটু আগে বের করলাম, 40 - এক্স সেন্টিমিটার, নট মিটার। আচ্ছা, এখন আমি কিছু কাজ করব, দেখি তোমরা বোঝো কিনা। লক্ষ্য করো, এই যে এডি বাহু, এডি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে কিন্তু বইলা দিছে যে 37 সেন্টিমিটার। এতটুকু যদি 40 - এক্স হয় আর এতটুকু যদি এইচ হয়, এখানে আমি এই যে দেখো তো এখানে একটা ত্রিভুজ কি তুমি দেখতে পাইতেছো? এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ কেন? কারণ প্রথমেই তুমি কিন্তু এই লম্ব আঁকছিলা, সিডি বাহুর উপরে এই একটা লম্ব আঁকছিলা, সো এটা একটা 90 ডিগ্রি। সো অবভিয়াসলি এই যে ত্রিভুজ এ ডিই একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে লেখবা যে ত্রিভুজ এ ডিই তে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, কি অনুসারে? এডি স্কোয়ার সমান সমান এ ই স্কোয়ার যোগ ই ডি স্কোয়ার অথবা ডিই স্কোয়ার, তুমি যাই বলো না কেন। লক্ষ্য করো, এটা পর অনেকের সমস্যা হইলেও হইতে পারে। মনে করো তুমি এই প্রান্তের নাম দিলা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এই যে রেখা, এই রেখার নাম তুমি এ বিও বলতে পারো, আবার তুমি কিন্তু বিও বলতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, বাট জিনিস কিন্তু সেম, ঠিক আছে? কনফিউজড হই না। এখন এডির দৈর্ঘ্য কিন্তু আমি জানি 37 সেন্টিমিটার, তাহলে এডি স্কোয়ার, এই যে 37-এর স্কোয়ার সমান সমান এই যে এই, এই হইলো কি এইচ মিটার, তাই না? আমি কিন্তু ধরে নিছি এটা এইচ মিটার, এইটা সরি মিটার তো না, এইচ সেন্টিমিটার, তাই না? ও ভালো কথা, এদিকে আমি ভুলে তো মিটার লিখছি, এটা সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টি, সেন্টি, মিটার কিন্তু না, সেন্টিমিটার।
তাহলে এই বাহুর দৈর্ঘ্য যে এইচ এর স্কোয়ার যোগ আর ইডি বাহুর দৈর্ঘ্য আমি একটু আগে বের করছি না 40 মাইনাস এক্স, তো এই যে সেই 40 মাইনাস এক্স। বলেন এতটুকু বুঝছেন কিনা আপনারা? যদি বুঝে থাকেন তাহলে 37-এর স্কোয়ার করো, দেখো কত হয়, 1369। এইচ এর স্কোয়ার প্লাস এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 40-র স্কোয়ার করলে হবে 1600 এ স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 40 দুগুণে 80 এক্স প্লাস এক্স এর স্কোয়ার। আচ্ছা বুঝলাম। এখন কি করা যেতে পারে? এই যে 1369, আমি একটা কাজ করি, এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ারকে আমি এক পাশে রাখি আর বাকি সবকিছুকে অন্য পাশে নিয়ে যাই, কেমন? সমান চিহ্নের ডান পাশে এই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারকে আমি রাখলাম, বাকি সবকিছুকে অন্য পাশে নিয়ে গেলাম। অন্য পাশে যদি তুমি নিয়ে যাও, এই 1369 থেকে তুমি 1600 বিয়োগ করো। 1600 বিয়োগ করলে কত হয়? সম্ভবত 231, মাইনাস 231, ঠিক আছে, মাইনাস 231। আর এই মাইনাস 80x এই পাশে আসলে হয়ে যাবে প্লাস 80x। তারপর নিজের একটু করে দেখো, 1369 মাইনাস 1600, হ্যাঁ মাইনাস 231, ঠিকই আছে। এইটা হবে কিনা? আচ্ছা একটু পোস্ট করি আমরা, ঠিক আছে। অপরদিকে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে। আরেকটা সমকোণী ত্রিভুজ হইলো এই যে কোণ, সরি এই যে ত্রিভুজ বিসিএফ, এই যে বিসিএফ ত্রিভুজ, ঠিক আছে। এখন এই বিসিএফ ত্রিভুজে আমরা যদি আবার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, এটা কিন্তু বাংলায় লেখবা সুন্দর করে, যে ত্রিভুজ বিসিএফ এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অনুসারে কি এই যে বিসি স্কোয়ার সমান সমান বিএফ স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার। তাহলে আমি একসাথে লেখা ফেলাই যে 13 স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? আসলে এই জিনিসটা আমার প্রথমে করা উচিত ছিল, আমি একটু ভুলে গেছিলাম। কেন প্রথমে করা উচিত ছিল? কারণ এখানে শুধুমাত্র এক্স আছে, ঝামেলা কম। বাট এইখানে কিন্তু তোমার 40 মাইনাস এক্স ছিল, ঠিক আছে। তো এই জন্য আমার প্রথমে অ্যাকচুয়ালি এই সমীকরণটা সাজানো উচিত ছিল, সৌন্দর্যের জন্য আর কিছুই না। এটা যদি তুমি সাজাও তাহলে এখান থেকে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু তুমি কত পাইছো? 13 স্কোয়ার। আচ্ছা 13 স্কোয়ার কত? 13 স্কোয়ার যদি তুমি করো তাহলে মান আসবে 13 13 169, অর্থাৎ এইচ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যোগ করলে সেই যোগফলটা হবে 169। এখন দেখো তো এদিকে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে না, এই জিনিসটা তুমি জাস্ট এই 1 নাম্বার থেকে এর মানটা বসাই দেবা। তো এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের মান কত? 169। শেষ, এই অঙ্ক শেষ আমাদের। তাহলে 80x সমান সমান এই মাইনাস 231 যদি সমান চিহ্নের ওই পাশে পাঠাইয়া দাও তাহলে যোগ হয়ে যাবে। এটা যোগ করলে কত হবে? 300, আচ্ছা 400 হবে মোট। যোগ করে দেখতে পারো 400। যদি 400 হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এই 80 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, হবে 5। তাহলে এক্স সমান সমান 5। এখন এক্স এর পরিচয় কি ছিল জানি? এক্স ছিল যে সিএফ বাহুর দৈর্ঘ্য। এখন ভালো কথা, এটা কি মিটার হবে নাকি সেন্টিমিটার হবে? অবশ্যই সেন্টিমিটার হবে, কারণ এই অঙ্কে সবকিছু সেন্টিমিটার। তাহলে এক্স সমান সমান 5 সেন্টিমিটার। এক্স যেহেতু বের হয়ে গেছে, এখন এক্স এর ভ্যালুটা তুমি যদি এই 1 নাম্বার সমীকরণে বসাই দাও তাহলে কি এইচ এর ভ্যালুটাও বের হয়ে যাবে না? আচ্ছা তুমি যদি বসাও তাহলে এইচ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হবে 12। এটা মানে করতে করতে আমার মুখস্থর মতো হয়ে গেছে, ঠিক আছে। কারণ এটা 169 মানে 13 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 12 স্কোয়ার, বোঝাই যায় আর কি, দেখলেই বোঝা যায়, ঠিক আছে। তো আমার উচ্চতা আমি পাইয়ে গেলাম 12 সেন্টিমিটার। এটাই তো আমার মেইন টার্গেট ছিল, তাই না? আমার কিন্তু আর কিচ্ছু লাগবে না, আমার জাস্ট উচ্চতাটাই বের করা লাগতো, আমার অলরেডি তো শেষ। বলো বুঝছো কিনা? তাহলে এখন এই ক্ষেত্রফলের যে সূত্র, এদিকে মানগুলো বসাই দেবো, তোমার অঙ্ক শেষ। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, একটা হলো 51, একটা 91। 51-র সাথে তুমি যদি 91 যোগ করো কত হয়? 142 নাকি? হয়তোবা 142। আর উচ্চতা কত? উচ্চতা আমি একটু আগে বের করলাম, কত? 12 সেন্টিমিটার, তাই না? 12। তাহলে কাটাকাটি করলে 6, 6-এর সাথে 142 যদি তুমি গুণ করো তাহলে কত হয়? আচ্ছা ক্যালকুলেটর তোমার পাশেই আছে। 142 গুণ 6, 852। ঠিক আছে, ক্ষেত্রফল। আর এককটা হবে অবশ্যই, কি হবে একক বলো তো? ইয়েস এক্স্যাক্টলি, বর্গ সেন্টিমিটার, কারণ সবকিছু এখানে সেন্টিমিটারে ছিল, তো ক্ষেত্রফল তো আর বর্গ মিটারে বের হবে না, বর্গ সেন্টিমিটারে বের হবে। কোনো সমস্যা আছে অঙ্কে?
এই ছিল আমাদের আজকের শেষ ম্যাথ। আমি আশা করব যে আমি আজকে ক্লাসে যা যা করাইছি তোমরা সবকিছু বুঝছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।